বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই এই করোনার দুর্যোগের ভিতর দিয়ে মোটামুটি ভালোই আছো। আর আমিও চাই যে যেখানেই থাকো ভালো থাকো। আমি মোহাম্মদ ফারুক আবদুল্লাহ, সহকারী শিক্ষক বাংলা, তেঘরি পল্লী মোগল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। আজ আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদে শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। আর এই শব্দের শ্রেণী বিভাগ আলোচনায় আমরা যা শিখব সেটা হলো, তোমাদের দেখতে হয়তো একটু কষ্ট হবে, তবুও একটু খেয়াল করো। শব্দের শ্রেণী বিভাগ করতে পারবে, তোমরা করতে পারবে, বাসায় বসে একটা শব্দের শ্রেণী বিভাগ করতে পারবে। শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, তার মানে তোমরা শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করতে পারবে, নিজে বুঝতে পারবে কোনটি কোন শব্দ সেটি নির্ণয় করতে পারবে। যে কোনো একটি শব্দ আসলে তোমরা সেটা নির্ণয় করতে পারবে যে এটি কোন ধরনের শব্দ। শব্দের শ্রেণীবিভাগ করতে গেলে আমাদের শুরুতে আছে শব্দ কি, শব্দ কাকে বলে, বা শব্দের সংজ্ঞা। তো আমরা শব্দ সম্পর্কে জানব। শব্দ শব্দ বলতে এক বা একাধিক ধ্বনি একত্র হয়ে অর্থ প্রকাশ করলে, অর্থবোধক হলে বা প্রকাশ করলে, অর্থবোধক হলে তাকে শব্দ বলে। তাহলে এক বা একাধিক ধ্বনি একত্র হয়ে অর্থবোধক হলে তাকে শব্দ বলে। এক কথায় আমরা বলতে পারি অর্থবোধক ধ্বনি শব্দ। অর্থবোধক ধ্বনি শব্দ। এবার আসি আমরা শব্দের শ্রেণী বিভাগে। আমি মুছে দিলাম। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণী বিভাগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, গঠনমূলক। দুই নম্বরে আছে অর্থমূলক। সর্বশেষ আছে উৎসমূলক। এইবার আমরা এদের পর্যায়ক্রমে শ্রেণী বিভাগ সম্পর্কে জানব। গঠনমূলক শ্রেণী বিভাগকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। ক, মৌলিক শব্দ। খ, সাধিত শব্দ। মৌলিক শব্দ ও সাধিত শব্দ। এবং অর্থমূলক শ্রেণীবিভাগকে আবার পুনরায় তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ক, যৌগিক শব্দ। খ, রূঢ় বা রূঢ়ি শব্দ। এবং সর্বশেষে আছে
যোগ্য শব্দ। উৎসমূলক শ্রেণীবিভাগ। উৎসমূলক শ্রেণীবিভাগকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। ক, তৎসম। আমরা জানি যে তৎসম মানে সংস্কৃত, যেটা তৎসম সেটাই সংস্কৃত। তৎসম, ক অর্ধ তৎসম, অর্ধ তৎসম। গ তদ্ভব। খ দেশি। এবং সর্বশেষ নাম্বারে আছে বিদেশি। তো আজকে আমরা আলোচনা করব গঠনমূলক শ্রেণীবিভাগ আর অর্থমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে। যেহেতু আমরা প্রথম অধ্যায়ে আমরা এই উচ্চমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে শ্রেণী কক্ষে আমরা আলোচনা করেছি, তোমরা জানো। যেহেতু আজ গঠনমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে আর অর্থমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব, তাহলে আমরা প্রথমে আসি গঠনমূলক শ্রেণীবিভাগের আলোচনাতে। ক আছে হলো মৌলিক শব্দ। তো মৌলিক শব্দ সম্পর্কে আমাদেরকে জানতে হবে মৌলিক শব্দ কি বা মৌলিক শব্দ কাকে বলে। যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন হাত, গোলাপ, তিন, এছাড়াও বিভিন্ন অনেক শব্দ আছে, তো আমরা এগুলোই জানি। এখন আপাতত দেখো মৌলিক শব্দ, যে সকল শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কোনো অর্থ আসবে না, সেটাই হলো মৌলিক শব্দ। উদাহরণে আছে হাত, গোলাপ, তিন। এখন তোমাদেরকে জানতে হবে যে এগুলো ভাঙা যায় না, এরপরও যদি ভাঙার চেষ্টা করা হয় তাহলে সে সকল শব্দের কোনো আর অর্থ থাকবে না। এবার আমরা সাধিত শব্দ সম্পর্কে জানব। সাধিত সম্পর্কে জানব যে সকল শব্দ ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থ পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলে। দেখো যে সকল শব্দ ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। তার মানে কি, যে সাধিত শব্দ ঠিক মৌলিক শব্দের উল্টাটা। তার মানে মৌলিক শব্দ যেমন ভাঙা বা বিশ্লেষণ করা যায় না,
সাধিত শব্দ ভাঙা বা বিশ্লেষণ করা যায় এবং ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থ পাওয়া যায়। এখন আমরা জানি যে তোমার সমাস, উপসর্গ, প্রত্যয় বিভিন্নভাবে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। এখন সমাস, আমরা সমাসের উদাহরণে যাই। সমাস দিয়ে যে গঠিত শব্দ হয় নীল আকাশ, নীল যে আকাশ, আকাশ। এখন এখানে ভাঙা যাচ্ছে নীল আকাশ, নীল যে আকাশ। এখন এই শব্দটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা শব্দ গঠিত হচ্ছে। এবার দেখো চাঁদমুখ, চাঁদমুখ, চাঁদের মতো মুখ। এটাকেও ভাঙা যাচ্ছে। এবার উপসর্গ, উপসর্গ দিয়ে গঠিত শব্দ প্রশাসন, পৌর উপসর্গ প্লাস শাসন, প্রশাসন, পৌর যোগ শাসন, প্রশাসন। গভর্নমেন্ট, গড় যোগ মিল, গড় মিল। তারপরে এখানে উপসর্গ, উপসর্গ দ্বারাও সাধিত শব্দ গঠিত হচ্ছে গড় মিল আর নীল আকাশ আছে। তোমরা আরো অনেক সমাস দিয়ে এগুলো করতে পারবে। এবার আমরা প্রত্যয়, প্রত্যয় যোগে কিভাবে গঠিত হয় সেটা জানবো। প্রত্যয় যোগে ডুবুরি, ডুব যোগ বুড়ি, ডুবুরি। এখানে প্রত্যয়, প্রত্যয় যোগে গঠিত। এখন বিস্তারিত তোমাদের বই আরো আছে। এইভাবে তোমরা প্রত্যয়, উপসর্গ এবং সমাস যোগে সাধিত শব্দ গঠন করতে পারবে। তো প্রথমত আমরা এটা আলোচনা করে ফেলছি গঠনমূলক শ্রেণী বিভাগ যে দুটো আছে, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এবার আমরা আসবো অর্থমূলক, অর্থমূলক শ্রেণী বিভাগে আলোচনায়। অর্থমূলক শ্রেণী বিভাগে আছে আমাদের প্রথম আছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ বলতে গেলে আমাদেরকে জানতে হবে, চিনতে হবে, সংজ্ঞা জানতে হবে যে যৌগিক শব্দ কি বা যৌগিক শব্দ শব্দ কাকে বলে। তো যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ অর্থ ও ব্যবহারিক অর্থ ব্যবহারিক অর্থ একই হয়। তাহলে যৌগিক শব্দ আমরা জানি যে সকল শব্দের উৎপত্তিগত বা উচ্চগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই হয় তাকে যৌগিক শব্দ বলে। তাকে
যৌগিক শব্দ বলে। এবার উদাহরণ, তাহলে তোমরা যৌগিক শব্দের সংজ্ঞা জেনে ফেলেছ। এবার আমরা যৌগিক শব্দের উদাহরণ জানবো। গায়ক, গই যোগ অক। গায়ক যে গান করে, যে বা যে গান করে, গান করে যে। দেখো গায়ক, গায়ক যে গান করে এবং বিশ্লেষণ করলে হচ্ছে গই যোগ লক বা ওয়াক। এখন এটার ব্যবহারিক অর্থ ও উৎসগত অর্থ বা উৎপত্তিগত অর্থ একই হচ্ছে। এবার কর্তব্য, কর্তব্য ক্রিয়া যোগ তব্য, কর্তব্য যে করে, যে কোনো কাজ করে বা সরি যা করা উচিত, কর্তব্য হলো যা করা উচিত। তাহলে কর্তব্য বাংলার যে অর্থ হচ্ছে, বিশ্লেষণ করলে ব্যবহারিক অর্থ একই রকম হচ্ছে। এবার আমরা রুড়ি, রুড়ি শব্দ সম্পর্কে জানবো। তো আমরা রুড়ি শব্দ সম্পর্কে জানবো। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে প্রত্যয় বা উপসর্গ যোগে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়েও বিশিষ্ট অর্থ বা ভিন্ন অর্থ, বিশিষ্ট অর্থ, বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে রুড়ি শব্দ বা রুড়ি বা রুড়ো শব্দ বলে। আমরা এখানে কি লিখছি? রুড়ো। আচ্ছা, এখানে রুড়ো রুড়ি এক, কিন্তু বিশ্লেষণ করে বলি। একটা সমস্যা হচ্ছে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়েও বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তার মানে গঠিত হয়েও মূল অর্থ প্রকাশ না করে, মূল অর্থ প্রকাশ না করে, মূল অর্থ প্রকাশ না করে বিশিষ্ট অর্থ প্রকাশ করে বা অন্য ধরনের কোনো অর্থ প্রকাশ করে, আমরা উদাহরণ জানবো। এবার আমরা উদাহরণে আসি। হস্তি, হস্ত যোগ ইন। দেখো হস্তি, হস্ত যোগ ইন, এখানে এটার অর্থ হচ্ছে হস্ত আছে যার বা হাত আছে যার। তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো হস্তি,
এখন এই যে বস্তি সম্পর্কে তোমরা সবাই জানো যে আমরা হাতিকে বুঝি বা হাতিকে চিনি, তাহলে এটা এই যে অর্থ হচ্ছে সেটা গ্রহণ করছে না করে সে গ্রহণ করতেছে একটা হাতি নামক প্রাণীকে, সুতরাং এটা রূঢ় বা রূঢ়ি শব্দ। আরেকটা উদাহরণ দিয়ে আমরা জানবো গবেষণা। গবেষণা গোযোগ এসোনা, গোযোগ এসোনা, এটার অর্থ হচ্ছে গরু খোঁজা। কিন্তু গবেষণা অর্থ সম্পর্কে আমরা ব্যবহারিকভাবে যে অর্থটা জানি যে বিশেষভাবে কোনো বিষয়ের উপরে ব্যাপক ধারণা বা ব্যাপক বিশ্লেষণ করতে জানাটাই হলো গবেষণা। এটাও তোমাদেরকে মুছে দিই। আর এ ধরনের আরো কিন্তু আছে তোমার উদাহরণ, বাঁশি আছে, তৈল আছে, প্রোটিন আছে, বই আরো অনেক আছে। সর্বশেষ আমরা যোগগুলো শব্দ সম্পর্কে জানবো। এখন যোগগুলো শব্দ সম্পর্কে আমাদেরকে জানতে হলে সর্বপ্রথম যোগগুলো শব্দের সংজ্ঞা বা কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। হলো দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারতেছি না, তোমার আমার তালিও প্রায় শেষ। সমাস নিষ্পন্ন, সমাস নিষ্পন্ন সমষ্টিমান পদের বা পছন্দের অর্থ না বুঝিয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করে সমাস নিষ্পন্ন শব্দের সমসমান পদের অর্থ না বুঝিয়ে বিশিষ্ট কোন অর্থ প্রকাশ করে তাকে যোগগুলো শব্দ বলে। যোগগুলো শব্দ বলে। এবার আমরা উদাহরণ জানবো, যেমন পঙ্কজ। এখন পঙ্কজ হলো পঙ্কে জন্মে যায়। পঙ্কে জন্মে যায়। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রায় সবাই জানো যে পঙ্ক শব্দের অর্থ হলো কাদা। এখন কাদায় অনেক কিছু জন্মাতে পারে বা জন্মায়, যেমন শৈবাল, শালুক, পদ্ম, এখন অনেক কিছু কাদাতে জন্মায়। কিন্তু এখানে পঙ্কজ বলতে পঙ্কে জন্মে যা না বুঝিয়ে পদ্ম ফুলকে বোঝায়। এটা শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝাচ্ছে, এটা শুধু পদ্ম ফুলকে বোঝাচ্ছে। আরেকটা উদাহরণ দিই আমি, এটা এখানে দিই। জলধি। একটা উদাহরণ হলো জলধি।
জল ধারণ করে যে, এই এমন জল ধারণ করে এমন। দেখো জলধি জল ধারণ করে এমন। এখন তোমরা জানো যে জল বা পানি একটা পাত্রেও রাখা যায়, পুকুরে থাকে, নদীতে থাকে, সাগরে থাকে, সমুদ্রে থাকে, কিন্তু এখানে জলধি বলতে শুধু সমুদ্রকে বোঝাচ্ছে, সমুদ্রকে বোঝাচ্ছে। এই কারণে এই যে জলধি এবং পঙ্কজ এই শব্দ, এসব শব্দ ছাড়াও আরো অনেক শব্দ আছে যেগুলো তোমার যোগগুলো শব্দের অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এগুলোকে মুছে দিই। তোমরা বাড়িতে বসে যে যেখানে থাকো বা আসো ক্লাসগুলো করবা, শিখবা, খাতাতে লিখে রাখবা এবং যখনই স্কুল খুলবে বা বিদ্যালয় খুলবে তখনই এগুলো আমাকে দেখাবে। তো তোমরা নিশ্চয়ই, আমি তোমাদের কিছু কাজ দিই, দেখে আগে কি পারো। কালি তো পড়ে না। আচ্ছা, গোলাপ, গোলাপ, গোলাপ কোন শব্দ? গোলাপ কোন শব্দ? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই পাঠ থেকে শিখেছো যে গোলাপ কোন শব্দ। তোমরা খাতা নিয়ে দেখো, করো, তারপর আমি আবার নিয়ে করে ঠিক করে দেবো। এরপর আছে নীলাকাশ কোন শব্দ? পঙ্কজ তাহলে তোমরা এই যে শব্দগুলো কোন শব্দ সেটা তোমরা বলতে পারবে। গোলাপ কোন শব্দ? আমরা জানি যে গোলাপ শব্দ বাংলা বা বিশ্লেষণ করা যায় না, তাহলে গোলাপটা হলো মৌলিক শব্দ। এরপরে নীল, নীল আকাশ, নীল যে আকাশ, এটাকে বিশ্লেষণ করা যাচ্ছে, তাহলে এটা হলো তোমার সাধিত শব্দ। তারপরে আছে পঙ্কজ কোন শব্দ? আরো জানি, আমরা পাঠের শেষে আলোচনা করেছিলাম, পঙ্কজ হলো যোগগুলো শব্দ। তোমাদের বাড়ির কাজ আমি কমপ্লিট করে নিয়ে আসছিলাম, আমি আর লিখলাম না। তোমরা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বাড়ির কাজ অনুশীলনী 5 নম্বর প্রশ্ন। নিচের শব্দগুলো তোমাদের বইয়ে আছে, এই যে অধ্যায় আলোচনা করলাম, এই অধ্যায়ের, এটা হলো 3য় অধ্যায়ের দ্বাদশ পরিচ্ছেদের শব্দের শ্রেণী বিভাগ। সেই অধ্যায়ে বাড়ির কাজ আছে তোমার অনুশীলনী 5 নম্বর প্রশ্ন। নিচের শব্দগুলো কোনটি কোন শ্রেণীতে পড়ে লিখবে। দেখো নীলিমা আছে, এক আছে, জনক আছে, হাত আছে, ছেলে ধরা আছে, সাপ আছে, আসমান আছে, জমিন আছে, আসমান জমিন আছে, বেহাপানা আছে, সাপুরিয়া, হাত পা, লাজুক, সাংবাদিক, পাগলামি, বাড়িওয়ালা, চা বাগান। এই যে শব্দগুলো আমি ভালো করে ধরি, এগুলো তোমাদের বইয়ে আছে, কারণ আমি ব্ল্যাকবোর্ডে লিখলাম না। তো তোমাদের যখনই স্কুল খুলবে তখনই এই কাজটা আমাকে শ্রেণীকক্ষে দেখাবে। আমি চাইব তোমরা যে যেখানে আছো ঘরে থাকার চেষ্টা করো, ঘরে থাকো এবং সকল নির্দেশাবলী পালন করে যার যার মতো ভালো থাকার চেষ্টা করবে। আর তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমাদের জন্য দোয়া করব। সর্বোপরি
মহান আল্লাহ পাকের কাছে আমার নিবেদন, আল্লাহ যেন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত করেন। সর্বোপরি সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।